বাংলা সাহিত্যে রয়েছে নানান মণিমাণিক্য। সেই রত্নভাণ্ডার থেকে নানান ধরনের নানা স্বাদের গল্প নিয়ে আপনাদের মাঝে ফেরি করব আমরা, দ্য গল্পের ঝুলি। শুনতে থাকুন এবং পাশে থাকুন। আমাদের আজকের নিবেদন লেখক উষস চট্টোপাধ্যায়ের কলমে ওরা কারা। লেখক উষস চট্টোপাধ্যায়ের জন্ম ৮০-র দশকে ভবানীপুরে। বর্তমানে তিনি কর্মসূত্রে গুজরাট নিবাসী। বহুজাতিক সংস্থায় কাজ করেছে, লিখেছেন অসংখ্য গল্প ও উপন্যাস। তার প্রকাশিত দুটি খণ্ডে উপন্যাস যদি নাম দিই মেঘলা, আগন্তুক থেকে প্রকাশিত। লিখেছেন বহু পত্রপত্রিকায়। তার প্রেমের গল্প ও ভৌতিক গল্পগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। শুনতে থাকুন। ঘন কুয়াশা উপেক্ষা করে বাড়ির সামনে এসে দাঁড়ালাম। সূর্য এখনো পুরোপুরি দেখা যাচ্ছে না। ঘন কুয়াশা, ঠান্ডায় হাত পা জমে গেছে। অনেকটা তাড়াহুড়ো নিয়ে বাড়িতে ঢুকলাম। বাড়িতে আলোর ছিটে ফোঁটা নেই, অন্ধকারে ছেয়ে আছে। নিচে ড্রয়িং রুমটা থেকে কেমন যেন একটা গন্ধ আসছে। উপেক্ষা করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। তিন্নি, তিন্নি বলে একটা চিৎকার দিলাম। তিন্নি আমার ডাক শুনেই দরজা খুলে বেরিয়ে এলো। মেয়েটা কি এতক্ষণ আমার জন্য অপেক্ষা করছিল নাকি? ডাকার সাথে সাথেই হাজির। তিন্নি দৌড়ে এসে জড়িয়ে ধরলো আমাকে। আমি নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম, চলো 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 আমার সাথে, অনেক দূর যেতে হবে। অনেক দূর যেতে হবে মানে? কোথায়? এই তো আমাদের সাধের বাড়ি, আমাদের ঠিকানা তো এটাই। এখানেই তো কাটিয়ে দেবো সারাটা জীবন। তার মানে তুমি আমার সাথে যাবে না? পাগলামি ছাড়ো তো এখন। তুমি কি কিছুই জানো না? কি আজে বাজে বকছো? অফিসে সারা রাত জেগে কাজ করে এখন তোমার মাথা উল্টোপাল্টা কাজ করছে। চেহারার কি হাল হয়েছে তোমার সেটা দেখেছো? যাও ফ্রেশ হয়ে এসো, আমি জল খাবার বাড়ছি। কিন্তু তুমি কলিং বেল না টিপে বাড়িতে ঢুকলে কি করে? মেন দরজা তো বন্ধই ছিল। মনে হয় রাতে তুমি সেটা বন্ধ করতে ভুলে গেছিলে। ভবিষ্যৎ এমন করো না। আচ্ছা, আসলে তোমার অপেক্ষায় বসে থাকতে থাকতে দরজা লাগাতেই ভুলে গিয়েছিলাম মনে হয়। হতে পারে। বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলাম কিভাবে তিন্নিকে নিয়ে যাওয়া যায়। তিন্নিকে এখন বোঝালেও বুঝবে না, বরং ভেঙে পড়বে। তার চেয়ে বরং কদিন অপেক্ষা করাই ভালো হবে। রাতে ঘুমাচ্ছিলাম, হঠাৎ তিন্নি চিৎকার করে উঠল। ঘুম ভেঙে গেল আমার। শক্ত করে হাত ধরে আছে আমার। ভয়ের তো কণ্ঠে জিজ্ঞেস করলো, তিন্নি এত রাতে কি কাঁদছে? নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছো। এখনো স্বপ্নের ঘোর কাটেনি। ভয় পেও না, কিচ্ছু হয়নি। আমি জেগে আছি, আর এখনো সেই কান্না আমি শুনতে পাচ্ছি। তিন্নি, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো এখন। কই, আমি তো কিছুই শুনতে পাচ্ছি না। সত্যি হলে তো দুজনেই শুনতে পেতাম নাকি? হ্যাঁ গো, মনে হচ্ছে কান্নার শব্দটা নিচ থেকেই আসছে। ও, তুমি পাগল করে ছাড়বে আমায় তিন্নি। এখন তুমি প্লিজ আমাকে ভূতে বিশ্বাস করতে বলো না, প্লিজ। লক্ষ্মী মেয়ের মতন ঘুমিয়ে পড়ো, আমি নিচে দেখে আসছি। বিছানা ছেড়ে উঠতে যাব, তিন্নি হাত ধরে আটকালো আমায়। থাক, যেতে হবে না, কান্না থেমে গেছে। ভয় কি কমেছে? মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল সে। আমার হাতটা জড়িয়ে নিল তিন্নি। আস্তে আস্তে বালিশে মাথা রাখলো। দিন দিন মেয়েটার মাথা খারাপ হয়ে যাচ্ছে। জানি না এসব পাগলামের অবসান কবে হবে। ঘরের ড্রিম লাইটের আবছা আলোয় তিন্নির মুখের দিকে তাকিয়ে আছি। ঘুমন্ত তিন্নিকে একদম বাচ্চাদের মতো লাগছে। তার এই নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে হাজারো পাগলামি সহ্য করতে পারবো আমি। সকালবেলা আবারও চিৎকারের শব্দে ঘুম ভাঙল আমার। তিন্নি নিচ থেকে চিৎকার করতে করতে ওপরে চলে এলো।
আমার দিকে দৌড়ে এসেই জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি কান্নার কারণ জানতে জিজ্ঞেস করলাম, কি কি হয়েছে তিনি? সকাল সকাল কি এমন ঘটলো যে কাঁদছো? তুমি বিশ্বাস করবে না, তোমাকে বললে উল্টে তুমি তো আমার উপরই মেজাজ দেখাবে। আহা, হয়েছে কি আগে বলো তো শুনি। নিচের ঘরে আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছিলাম, হঠাৎ আয়নায় চোখ পড়তেই দেখলাম আয়নায় আমার প্রতিবিম্ব নেই, তার জায়গায় অন্য একটা মহিলার প্রতিবিম্ব, সে চুল আঁচড়াচ্ছে। ও তিন্নি, তোমার তোমার মাথা ঠিক আছে তো? তুমি কিন্তু পাগলামি সীমা ছাড়িয়ে যাচ্ছ। জানতাম, আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, কিন্তু এমনটাই ঘটেছে। আমার মনে হয় এই বাড়িটাতেই কোনো একটা সমস্যা আছে। তুমি কি আবারও আমাকে সেসব অলৌকিক ব্যাপারগুলো বিশ্বাস করতে বলছো? যেদিন তোমার সাথে ঘটবে সেদিন তুমি বিশ্বাস করবে। আত্মা বলতেও তো কিছু একটা আছে নাকি? ঠিক আছে ঠিক আছে, বিশ্বাস করলাম আত্মা বলতে কিছু আছে, কিন্তু আত্মার সাথে মানুষের সংযোগ কখনোই সম্ভব নয়, আর এমনটা কখনো ঘটেনি। এসব ব্যাপারে যত কাহিনী আছে সব মন গড়া বানানো গল্প। তিন্নি চুপ করে আছে। ক্ষিপ্ত গলায় আবারও বললাম, সাইকোলজির দিক থেকে বলতে গেলে তোমার ব্যাপারটা হলো দৃষ্টিভ্রম। তুমি রাতে দুঃস্বপ্ন দেখতে দেখতে এখন সেটা বাস্তবেও দেখা শুরু করেছো। তোমার মস্তিষ্ক দিনে দিনে বিকৃত হয়ে যাচ্ছে। আমার মনে হয় খুব তাড়াতাড়ি একজন সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলা উচিত আমাদের। তিন্নি কিছু না বলেই কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। আমি মেয়েটাকে নিয়ে একটু চিন্তিত হয়ে পড়লাম। আমি জানি কোনো সাইকিয়াট্রিস্ট তিন্নির সমস্যার সমাধান দিতে পারবে না, কিন্তু তিন্নির অলৌকিক ব্যাপারগুলো যদি আমি বিশ্বাস করি তাহলে তিন্নি আরো ভেঙে পড়বে। তার চেয়ে এভাবে সামলে নেওয়াই ভালো হবে। জানি না এভাবে কতদিন সামলানো যাবে তিন্নিকে, তবে এখন সমস্যা মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে। রাত্রিবেলা তিন্নি আবারও চিৎকার করে ঘুম ভাঙালো আমার। মেজাজটা বিগড়ে গেছে আমার। উঠে বসলাম। তিন্নি আমার হাতটা শক্ত করে চেপে ধরে মাথা নিচু করে বসে আছে। ফুঁপিয়ে কান্নার আওয়াজ পেলাম। সত্যি বলতে একটু মায়া হলো আমার। মেয়েটার উপর দিয়ে অনেক ঝড় বয়ে যাচ্ছে। পরিস্থিতির সামাল দেওয়া অনেক কঠিন হয়ে পড়েছে। ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে তিন্নি বলতে লাগলো, ভাই তোমার একবারটি আমার কথা বিশ্বাস করো। কি হয়েছে তিন্নি? আবার সে অলৌকিক ব্যাপারগুলো শোনাবে? আচ্ছা বেশ বেশ বলো, আমি শুনবো কেমন। আমি কোনো স্বপ্ন দেখছি না, আমি এখনো শব্দটা পাচ্ছি। নিচের ঘরে ড্রয়িং রুমে টিভি চলছে, আর কে বা কারা যেন কাচের জিনিসপত্র ভাঙচুর করছে আর ঝগড়া করছে। তুমি কি কিছুই শুনতে পাচ্ছ না? প্লিজ বলো না, ওগুলো ওগুলো কি? ওগুলো কি কোনো আত্মা? কি ওগুলো? আমি তিন্নির কথার কোনো জবাব দিতে পারলাম না। বুকে জড়িয়ে ধরে নিয়ে বললাম, ভয় পেও না তিন্নি, ওরা কোনো ক্ষতি করবে না আমাদের, কোনো ক্ষতি না। তুমি কি বিশ্বাস করেছো আমার কথা? কিন্তু তুমি তো আত্মাতে বিশ্বাসই করো না। তোমাকেও তো অবিশ্বাস করতে পারি না। মাথা ঠান্ডা রেখে ঘুমিয়ে নাও, কাল সকালেই তোমার সমস্যার সমাধান করে দেবো কেমন। ঘুমিয়ে গেল তিন্নি। আমারও চোখে ঘুম চলে এলো। খুব ভোরে নিচের ঘর থেকে তিন্নির চিৎকার শুনতে পেলাম। শুনছো? কি গো, শুনতে পাচ্ছ? আমাকে ডাকছে। চোখ কচলাতে কচলাতে বিছানা থেকে উঠে নিচে চলে গেলাম। তিন্নি মাথায় হাত দিয়ে সোফায় বসে আছে। আমি চারিদিকে তাকিয়ে দেখলাম, প্রতিটা কাঁচের জিনিস ভেঙে ফ্লোরে পড়ে আছে। টিভিটাও ভেঙে এক কোণায় পড়ে আছে। তিন্নি কাঁদতে কাঁদতে বলল, এবার আমার কথা বিশ্বাস হলো তো? এই বাড়িতে আত্মা আছে। তোমার কথা বিশ্বাস করছি তিন্নি, কিন্তু কথাটা শেষ হতে না হতেই তিন্নি দেওয়ালে থাকা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আমিও সেদিকে দৌড়ে গেলাম। আয়নায় আমাদের দুজনের প্রতিবিম্বের বদলে অন্য দুই চেহারার প্রতিবিম্ব দেখতে পেলাম। একজন পুরুষ, একজন মহিলা। পুরুষ লোকটি চিৎকার করে মহিলাকে বলল,
এইসব ভূতের গল্প শুনে শুনে আমার মাথা খারাপ করে দিও না। যথেষ্ট পাগলামি করেছো। তিন্নি আর আমি পিছনে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না, অথচ আয়না স্পষ্ট দেখা যাচ্ছে। তিন্নি আমার কাছে এসে বলল, এবার বিশ্বাস করেছো তো আমার কথা? নিজের চোখেই তো সব দেখলে, কিন্তু তুমি কি যেন একটা বলতে চাইছিলে, বলে ফেলো, আমিও তোমার কথা বিশ্বাস করব। তোমাকে কিছু একটা দেখাতে চাই তিন্নি। মানসিক প্রস্তুতি নাও, বাস্তবতা মেনে নেওয়া খুব কঠিন। তুমি কি কোনো ব্যবস্থা নেবে? হয় ওই আত্মাগুলোকে বাড়ি থেকে তাড়াও, আর না হলে বাড়ি ছাড়ো। আমার ভীষণ ভয় করছে। সেসব পরে হবে, আগে আগে চলো আমার সাথে। তিন্নির হাত টানতে টানতে নিয়ে যেতে লাগলাম বাড়ির বাইরে। ভোরবেলার ঘন কুয়াশায় হাত পা বরফের মতো জমে যাচ্ছে। সোজা বাড়ির সামনের মাধবীলতা গাছটার নিচে নিয়ে গেলাম তিন্নিকে। সেখান থেকে ঘরের বসবার জায়গাটা দেখিয়ে ওর হাত ছেড়ে দিয়ে বললাম, কিছু দেখতে পাচ্ছ তিন্নি? তিন্নি তার সামনে থাকা বাস্তব দৃশ্যটা দেখে কিছুতেই মেনে নিতে পারল না। চিৎকার করে কাঁদতে লাগলো তিন্নি। সে বিশ্বাসই করতে পারছে না তার সামনে জানলার গ্রিলে দুটো মৃতদেহ, আর সেগুলো আমাদের দুজনেরই। তিন্নি মাটিতে লুটিয়ে পড়েছে। আমি তার কাঁধে হাত রেখে বললাম, আত্মা তাড়াতে বলছিলে তুমি? কি করে বলতাম? আমরা নিজেরাই যে আত্মা। কিন্তু কিন্তু আমরা কিভাবে মারা গেলাম? আর মরার পরও কেন কেন নিজেদের জীবিত বলে ভাবছি? আমারও কিছুই মনে নেই কিভাবে এত কিছু হয়েছে, তবে শর্ট সার্কিট থেকেই যে হয়েছে সেটা স্পষ্ট। কিন্তু আমি মৃতদেহগুলো দেখেছি কদিন আগেই, এখন পচতে শুরু করেছে। আশা করি মানুষজন টের পাবে খুব শীঘ্রই। এখন আমরা কি করব? আমি তোমাকে নিতে এসেছিলাম তিন্নি, প্রথম দিনই নিয়ে যেতাম, কিন্তু তোমার আচরণ দেখে মনে হয়েছিল তুমি তোমার মৃত্যুর কথা তখনও জানতে পারোনি। এখন যেহেতু জেনে গেলে, তাহলে চলো আমার সাথে। ত্যাগ করো এই পৃথিবীর মায়া। এ পৃথিবী যে আর কখনো আমাদের মেনে নেবে না তিন্নি, আর কখনো মেনে নেবে না। কোথায় যাব আমরা? তিন্নির শেষ প্রশ্নের জবাব দিলাম আকাশে আঙুল দেখিয়ে। ঠিক জানি না, হয়তো যেতে হবে দিগন্তের ওই পারে। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক উষস চট্টোপাধ্যায়ের কলমে ওরা কারা। আজ গল্প পাঠে ছিল দীপম, তিন্নির চরিত্রে খুশি, গল্পের সূত্রধর আমি ব্রতদীপ, শব্দ সংযোজন ও আবহে সৌম্য। আমাদের আজকের পর্বটির সমগ্র পরিকল্পনা ছিল টিম দ্য গল্পের ঝুলি ও পরিচালনায় টি স্নেক। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না লাইক ও কমেন্টের মাধ্যমে, আর খুব ভালো লাগলে শেয়ার করুন সবার সঙ্গে। আরও ভিন্ন স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন দ্য গল্পের ঝুলি। ধন্যবাদ।